থেকে কোনো শিক্ষা গ্রহণ করল না। সেই ধারাবাহিকতাতে আবার সংগ্রাম, আন্দোলন, অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক লাশ, অনেক জীবন, অনেক প্রাণ, তার বিনিময়ে আজকের বাংলাদেশ, মানুষের ভোটে নির্বাচিত একটা সরকার সমস্ত মানুষের ভোটাধিকার ফেরত পেয়েছে এবং সেই ভোটের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার পেয়েছে, যেই সরকার জনগণের দ্বারা নির্বাচিত এবং জনগণের দ্বারা গঠিত। সেই সরকারের একজন মন্ত্রী হিসাবে আজ আমি আপনাদের সামনে কথা বলতে পেরে গর্বিত। আমি আবারও কৃতজ্ঞতা জানাই দেশবাসীর প্রতি, যাদের সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমাদের এই গণতান্ত্রিক অধিকারকে ফেরত আনতে পেরেছিলাম। শ্রদ্ধা জানাই সেই সকল শহীদদেরকে, যারা যুগে যুগে ভাষার প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে তারা তাদের অবদানকে রেখেছে এবং জীবনকে বিলিয়ে দিয়ে আমাদেরকে এই অধিকার দিয়েছে, আমাদেরকে এই পরিবেশ দিয়েছে, আমাদেরকে এই সুন্দর বাংলাদেশের সম্ভাবনাকে উন্মোচিত করেছে। আমাদের সামনে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। আমরা যদি অতীতের মতো ভুল করি তাহলে আবারও এই সম্ভাবনা ভিন্ন পথে হারিয়ে যাবে। সেই কারণেই আমাদের সরকার প্রথম থেকেই কেবলমাত্রই ক্ষমতায় যাওয়ার জন্য কথা বলেনি। আমাদের সরকার সেই কারণেই ক্ষমতায় গিয়ে আমরা কি করব সে কথা প্রথম থেকেই আমরা বলতে শুরু করেছি। আমরা বলেছি ক্ষমতার এই পরিবর্তনের মধ্য দিয়ে আমরা দেশে একটি নতুন বাংলাদেশের সম্ভাবনা তৈরি করব। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, তিনি দেশে এসেছেন, সরকার গঠন করেছেন, তার আগেই তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, তার একটা পরিকল্পনা আছে এবং সেই পরিকল্পনার মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশের পথে ধীরে 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 এগিয়ে যাব। আমাদের সেই পরিকল্পনা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, বিশেষ করে নারী, বিশেষ করে নারী জনগোষ্ঠী, পশ্চাৎপদ এই জনগোষ্ঠী, আমরা তাদেরকে ক্ষমতায়ন করতে চাই এবং তাদেরকে পিছিয়ে রেখে এই কাজ চলতে পারে না। আমরা সেই কারণে ফ্যামিলি কার্ডের পরিকল্পনা করেছি। গতকালকেই আমাদের ক্যাবিনেটের বৈঠক ছিল এবং আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা ফ্যামিলি কার্ডের পদক্ষেপ গ্রহণ করছি। আশা করি ইনশাআল্লাহ এই মাসের মধ্যেই আমরা ফ্যামিলি কার্ড বণ্টনের কাজ শুরু করতে যাচ্ছি। পরিসংখ্যানগুলোর হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রায় 4,10,00,000 পরিবার আছে। আমরা যদি প্রতিটি পরিবারে একটি করে কার্ড পৌঁছাতে পারি ধারাবাহিকভাবে, তাহলে একটা পর্যায়ে গিয়ে এই প্রতিটি পরিবারের নারী সদস্য তিনি হবেন এই কার্ডের মালিক। আমরা শুরুতে একটা নির্দিষ্ট পরিমাণের অঙ্ক দিয়ে সহযোগিতা করব, টাকা, তার পরবর্তীতে ধারাবাহিকভাবে আমরা এটাকে বাড়াতে শুরু করব আমাদের অন্যান্য সমস্ত সম্ভাবনা এবং সুযোগগুলিকে কাজে লাগানোর মধ্য দিয়ে। একই সঙ্গে আমরা যেহেতু একটা উপকূলীয় দেশ, আমরা যেহেতু একটা ভাটির দেশ, ফলে আমাদের দেশের সারা পৃথিবীব্যাপী যে জলবায়ুগত সমস্যা, সেই কারণে আমাদের দেশের অস্তিত্বের একটা প্রশ্ন বিজ্ঞানীরা বারবার বলছেন এবং সেই কারণে সারা পৃথিবীতে বারবার এটা নিয়ে আতঙ্কিত এবং তার মধ্যে যারা সবচেয়ে ভালনারেবল সেরকম একটা দেশ হচ্ছে আমাদের দেশ। ফলে এই সমস্যা চোখে না দেখা গেলেও আমাদেরকে এখনই মনোযোগ দিতে হবে। সেটি হচ্ছে আমাদের জলবায়ু সমস্যা। আগামী 30 থেকে 40 বছরের মধ্যেই আমাদের এখানে প্রায় অনেক অংশ ভূমি বা পানির নিচে চলে যাবে। ফলে আমাদেরকে মনোযোগ দিতে হবে আমাদের জলবায়ু এবং পরিবেশের দিকে। আমরা সেই ব্যাপারেও বৃক্ষরোপণ কর্মসূচি থেকে শুরু করে যা যা করা দরকার আমরা তা করার চেষ্টা করছি। কার্বন এমিশনের ক্ষেত্রে আমাদের দায়িত্ব প্রাপ্তির কারণে আমি সর্বশক্তিমানের দরবারে কৃতজ্ঞতা আদায় করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্রিয় বরিশাল 1 আসনের সমস্ত ভোটারদের প্রতি, গৌরনদী আগুলঝরার সমস্ত মানুষের প্রতি, যারা তৃতীয়বারের মতো আমাকে জাতীয় সংসদে নির্বাচিত করেছেন এবং এরই ধারাবাহিকতায় আমি আজকে রাষ্ট্রের একজন নির্বাহী বিভাগের সদস্য হয়েছি এবং একজন মন্ত্রী হিসাবে এই জেলা প্রশাসনের অভিভাবকের দায়িত্ব পালন করতে আজকে এখানে উপস্থিত হয়েছি আনুষ্ঠানিকভাবে। এবং বরিশাল জেলার বা এই দক্ষিণ অঞ্চলের উন্নয়নের জন্য আমাদের তারেক রহমানের সরকারের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলিকে বাস্তবায়ন করার এবং পৃষ্ঠপোষকতা করার দায়িত্ব পেয়েছি আমি উপস্থিত সুধীবৃন্দ, আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই, আপনাদের সকলের কাছে সহযোগিতা চাই, ভালোবাসা চাই।
মহান ভাষা দিবসের চেতনা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের একটা বিদ্রোহ। সেই দিনকার প্রেক্ষাপটে মাতৃভাষা বাংলাকে নাকচ করার যে হীন উদ্যোগ, তার বিরুদ্ধে ছিল বিদ্রোহ। 1952 ভাষা আন্দোলনের রক্তের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষাকে ধরে রাখতে পেরেছি। সেই দিনকার সেই অর্বাচীনতার কারণে পাকিস্তান ভেঙে গিয়েছে। ভাষা আন্দোলনের ধারাবাহিকতাতে স্বায়ত্তশাসনের আন্দোলন হয়েছে। স্বায়ত্তশাসনের আন্দোলনের প্রেক্ষিতে 70-এর নির্বাচন হয়েছে। নির্বাচনের ফলাফল পাকিস্তানি শাসক গোষ্ঠীর না মানার কারণে স্বাধীনতা যুদ্ধ হয়েছে। যুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি 56,000 বর্গমাইলের আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশের মানুষের স্বপ্ন ছিল খুবই সাধারণ। তারা সাধারণ জীবনযাপন করবে, নিজের মত প্রকাশ করবে, নিরাপত্তা চাইবে এবং ডাল ভাত খেয়ে ভালোভাবে থাকবে। কিন্তু স্বাধীনতার পরেই মানুষের এই মৌলিক অধিকারের প্রতি বাধা আসলো। গণতন্ত্রের যেই চেতনার আলোকে 70-এর নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে বিজয়ী দল 1975-এ এসে সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে একদলীয় শাসন জারি করেছিল এবং যার প্রেক্ষিতে তৈরি হয়ে প্রতি বছর শিক্ষিত বেকার উৎপাদন করবে রাষ্ট্র এবং ব্যর্থ সমাজ। সেই ব্যর্থ সমাজ এবং রাষ্ট্র কখনোই উন্নতির দিকে যেতে পারে না। অতএব খুব দ্রুত আমাদেরকে খুব পরিকল্পিতভাবে কর্মসংস্থানের ম্যাপিং তৈরি করতে হবে, যাতে প্রত্যেকটি শিক্ষিত তরুণরা কর্মসংস্থানের মধ্যে ঢুকতে পারে। এর জন্য প্রয়োজন শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা পরিবর্তন আনা। আমরা সেইভাবে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা গ্রহণ করছি এবং এই বিষয়গুলিকেই তুলে ধরার দায়িত্ব জাতির কাছে তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আমি আপনাদের কাছে দোয়া চাই এবং এই কাজগুলি আমি একা মন্ত্রণালয় করবে না, মন্ত্রণালয় এই কাজগুলি করবেন মূলত গণমাধ্যমের কারণে। সে কারণেই এই কোনো পরিকল্পনাই বাস্তবায়ন হবে না যদি গণমাধ্যমকে সঠিকভাবে সুস্থভাবে কাজ করতে দেওয়া না হয়। এবং আমি সেই কারণেই দায়িত্ব নিয়েছি, গণমাধ্যমের অভিভাবক হওয়ার দায়িত্ব আমার। একটা দেশে গণতন্ত্র চলতে পারে না যদি সেই দেশে স্বাধীন গণমাধ্যম না থাকে। গণমাধ্যম স্বাধীনতা চর্চা করতে পারে না যদি তার জবাবদিহিতা না থাকে। আমরা সেই কারণেই স্বাধীনতার জন্যই জবাবদিহিতাকে নিশ্চিত করব এবং এই পথেই গণমাধ্যমের স্বাধীনতাকে আমরা নিশ্চিত করব এবং সেইভাবেই জাতির সমস্ত চিত্রকে উন্মোচিত করবে গণমাধ্যম। এভাবেই একটি সামগ্রিক ব্যবস্থা আমরা ধীরে ধীরে উন্নয়নের দিকে এগিয়ে চলব। কারণ ভবিষ্যতের সবসময় আমরা একটা নিরপেক্ষ অবাধ নির্বাচন চাই। আমি আপনাদের সকলকে আজকের এই পরিবেশে পেয়ে ধন্য অনুভব করছি এবং মাঝে মধ্যেই আমার দায়িত্ব যতদিন থাকবে ততদিন আমি আসব, কথা বলবো এবং আপনাদের সঙ্গে মত বিনিময় করব। আমি প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তার কাছে সহযোগিতা চাই। গণমাধ্যম তো সার্বক্ষণিকভাবেই আমাদের সহযোগিতা করার জন্য আছেন। আরও বেশি বেশি করে গণমাধ্যমের কাছ থেকে কীভাবে সহযোগিতা নিতে পারি এবং গণমাধ্যমের সরকারকে জনগণকে সহযোগিতা করার ক্ষেত্রে তাদের বেশ কিছু সমস্যা আছে। আমি সেই সমস্যাগুলি নিয়ে ইতিমধ্যেই হাত দিয়েছি। আমি গণমাধ্যমের উদ্দেশ্যে বিনীতভাবে জানিয়ে রাখতে চাই, আমি ইতিমধ্যেই আমার মন্ত্রণালয়কে বলেছি ওয়েস্ট বোর্ডকে আমরা সবচেয়ে বেশি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। যত দ্রুত সম্ভব এটাকে আমরা সময় উপযোগী করতে চাই। আমরা সাংবাদিকদের যে কোনো সমস্যার সমাধানের দায়িত্ব কেবলমাত্র তথ্য মন্ত্রণালয়ের বাইরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্য কোনো মন্ত্রণালয় যাতে যুক্ত না থাকে সে বিষয়ে আমরা পরামর্শ করে ঠিকঠাক করব। কারণ সাংবাদিকতার মতো পেশাতে তাদের যে কোনো ধরনের জবাবদিহিতা তা কেবলমাত্রই সাংবাদিকতার পরিকাঠামোর মধ্যেই হতে পারে, এর বাইরে কারো হস্তক্ষেপ থাকুক তা আমরা চাইব না। আমি আজকে আর কথা বাড়াবো না। পরিশেষে